আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদের ট্যাগ কোয়েশ্চেন A to Z বিস্তারিত ব্যাখ্যা সহ যত নিয়মকানুন রয়েছে সেগুলো আমরা সংক্ষেপে ৩টি নিয়মে দেখব। পাশাপাশি বোর্ড পরীক্ষায় কিরকম ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্ন আসে সেগুলো ব্যাখ্যা দেখব। আজকের এই ভিডিওটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি ট্যাগ কোয়েশ্চেনের ব্যাপারে তোমার মনে আর কোনো সন্দেহ থাকবে না। তো চলো শুরু করি। এসএসসি পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চেনের ৫টি প্রশ্ন থাকে। ৫টি প্রশ্ন এভাবে থাকে। এটি হচ্ছে ঢাকা বোর্ডের ২০২৪ সালের প্রশ্ন। তো ৫টি প্রশ্নের এক্ষেত্রে শেষের যে অংশটুকু দেয়া রয়েছে এইটুকু তোমাকে অ্যান্সার করতে হবে। সম্পূর্ণ প্রশ্ন তুলে এটুকু উত্তর করে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। তো চলো আমরা দেখি ট্যাগ কোয়েশ্চেন কি? তো ট্যাগ কোয়েশ্চেন মূলত বলা হয় কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা কথা যখন আমরা বলি, সেই কথার পরে যখন একটা প্রশ্ন ছুড়ে দেই, সেই কথাটাকে সেই বাক্যটিকে একটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করি এবং কিছু শব্দ, কিছু ফ্রেজ আমরা সেই বাক্যের শেষে যুক্ত করে দেই, সেগুলোকেই ইংরেজিতে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। তো এই ট্যাগ কোয়েশ্চেনটা যদি আরেকটু বলি, এটি মূলত আমরা যে কথা বলি সেই কথাটা বলার পরে সেই কথার পক্ষে, সেই কথার সম্মতি আদায় করার জন্য আমরা আমাদের যে কথা শুনে তাকে জিজ্ঞেস করি। উদাহরণস্বরূপ আমরা এখানে একটি বাক্য দেখি, সাবিহা ইজ এ গুড গার্ল। সাবিহা একটি ভালো মেয়ে, isn't she? তাই না? এই যে তাই না, এই অংশটুকু হচ্ছে মূলত ট্যাগ কোয়েশ্চেন। তারপরে সাফওয়ান হ্যাজ নট ইটেন লাঞ্চ। হ্যাজ হি? সাফওয়ান দুপুরের খাবার খায়নি। খেয়েছে কি? এইটুকু হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো এখানে আরো ৩টি বাক্য রয়েছে। আর এখানে বোর্ড প্রশ্নগুলো সেগুলো আমরা নিয়ম জানার পরে এখানে এসে এগুলো আমরা সমাধান করব। তো ট্যাগ কোয়েশ্চেনের যে নিয়ম রয়েছে সেগুলো খুবই অল্প। মূলত ৩টি নিয়মে আমরা ট্যাগ কোয়েশ্চেন সমাধান করতে পারি। এর বাইরে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো আমরা দেখব। তো ট্যাগ কোয়েশ্চেনের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে ৩টি নিয়মের ১মটি আমরা দেখে নেই যে এটার স্ট্রাকচার কি হয়। ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারের জন্য আমাকে বের করতে হবে সেই যে মূল যে বাক্যটি থাকবে, সেই বাক্যটিতে আমাদের অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্ব বা বি ভার্ব খুঁজে বের করতে হবে। সেই ভার্বটা আমরা হচ্ছে আগে দিব। তারপরে সেই স্টেটমেন্টটা ২ নাম্বার রুলে যে স্টেটমেন্ট আমাদের রয়েছে, আগের যে বাক্যটি রয়েছে সেটি যদি না বোধক হয় তাহলে পরের যে ট্যাগ কোয়েশ্চেনের অংশ রয়েছে সেটি হ্যাঁ বোধক হবে। আগের যে বাক্যটি রয়েছে সেটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে পরের যে ট্যাগ কোয়েশ্চেনের অংশটি রয়েছে সেটি না বোধক হবে। তাহলে আমাদের ১ম কাজ কি? কোয়েশ্চেনে আমরা অক্সিলারি ভার্ব খুঁজে বের করব। এখন অক্সিলারি ভার্ব খুঁজে পাওয়ার পরে অক্সিলারি ভার্বটা দিয়ে দিব। তারপরে যদি নেগেটিভ হয় তাহলে নট দিব। সেক্ষেত্রে নটটা আমাদের শর্ট ফর্মে দিতে হবে। তারপরে আমরা সাবজেক্ট যে রয়েছে সেই বাক্যের সেই সাবজেক্টটা বসাবো। কিন্তু এখানে আমরা সাবজেক্টের প্রোনাউনটা বসাইতে হবে আমাদেরকে সাবজেক্টের। উদাহরণস্বরূপ এখানে বাক্যটি দেখি, আনিফা ইজ নট কামিং টুমরো। আনিফা আগামীকালকে আসছে না। ইজ শি? আসছে কি? এই যে ইজ নট, এখানে কিন্তু এইটি নাবোধক নট রয়েছে। এজন্য এখানে অক্সিলারি ভার্ব ইজ দিয়ে দিলাম। এখানে যেহেতু নাবোধক বাক্য সেহেতু আমাদের ট্যাগ কোয়েশ্চেনটি হ্যাঁ বোধক হবে। আর এখানে আনিফা যেহেতু একজন মেয়ে সেহেতু এখানে আমরা দিয়ে দিলাম প্রোনাউন শি। আর শেষে কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। তারপরের বাক্য আমরা দেখি, আয়াত লাইকস চকলেটস। আয়াত চকলেট পছন্দ করে। এখন এই বাক্যে আমরা দেখছি যে এটি হ্যাঁ বোধক বাক্য। তাহলে এখানে এই অংশটুকু যে হবে সেখানে না বোধক হবে। ডাজন্ট শি? সে কি পছন্দ করে না? এখানে একটা জিনিস দেখো,
আমরা এখানে ইজটা সরাসরি বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে কিন্তু ইজ কিংবা এম, ইজ আর কোনো কিছু নাই। কোনো কিছু না থাকার কারণে আমরা এখানে অক্সিলারি ভার্ব ডাজ নিয়েছি। যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ডাজ নিয়েছি কেন? যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে সেজন্য। তো এখন অক্সিলারি ভার্ব কোনগুলো রয়েছে? অক্সিলারি ভার্বের এখানে একটি তালিকা দেখতে পাচ্ছ। তো এই অক্সিলারি ভার্ব আমি বাম পাশে উল্লেখ করে দিয়েছি। আর পাশে এগুলো রয়েছে, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বা যেটাকে তুমি শর্ট ফর্ম নামে চিনতে পারো। তো এই কন্ট্রাক্টেড ফর্মগুলো am, is, are, was, were, have, had, shall, will সবগুলো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মধ্যে এই যে সবুজ দাগ করা রয়েছে এগুলো মূলত মোডাল অক্সিলারি ভার্ব বলা হয় এগুলোকে। আর ডু, ডাজ, ডিড এগুলো অক্সিলারি ভার্ব। আর মূলত আমাদের এইগুলো হচ্ছে মেইন বাম পাশে। তো এখানে শর্ট ফর্মের ক্ষেত্রে ইজ, ইজেন্ট হয়ে যায়, আর আরেন্ট হয়ে যায়। যেখানে ভুল হতে পারে সেগুলো আমি লাল দাগ দিয়ে দিচ্ছি। am এর কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে aren't। এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কোনো বাক্যে যদি am থাকে তাহলে সেটার কন্ট্রাক্টেড ফর্ম aren't হবে। তারপরে will এর এটা হবে হচ্ছে won't। এক্ষেত্রে তোমার ভুল হতে পারে। এখন যে বাক্যগুলোতে আমরা এই সমস্ত ভার্ব পাবো না, am, is, are, was, were, have, has, shall, will এগুলা যে বাক্যগুলোতে আমরা পাবো না তখন আমরা ডু, ডাজ বা ডিড নিব। ডিড নিব হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ নিব। ট্যাগ কোয়েশ্চেনে বোর্ড পরীক্ষায় কিছু মডাল ভার্বও আসে। তার মধ্যে রয়েছে ক্যান, কুড, শুড, নিড, মাস্ট, মাইট। এক্ষেত্রে তোমার ভুল হতে পারে যেটা সেটা হলো নিড। এই নিডটা অক্সিলারি ভার্ব যখন তখন কিন্তু এটা ট্যাগ কোয়েশ্চেন নিডেন্ট হবে। এই নিডটা সাধারণত নেগেটিভ বাক্যে আসে। নেগেটিভ বাক্যে আসে। তো এইটার যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে বিস্তারিত বুঝতে পারবে। তো এই নিড দিয়ে যদি আমরা এখানে একটা বাক্য লিখি, দেখো I need to go there। এখানে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন হবে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন এখানে নিডটা হচ্ছে এখানে মেইন ভার্ব। এখানে নিডটা মেইন ভার্ব। আর টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ অংশ। মেইন ভার্ব হচ্ছে I need to go there আমার সেখানে যাওয়া প্রয়োজন। তাহলে এখানে মূল অংশ হবে হচ্ছে don't I। কিন্তু এই পরের বাক্যটি দেখো, যদি আমি পরের বাক্যটি লিখি I need not go there। এখানে কিন্তু নিডটা যে বসছে এখানে এই নিডটা অক্সিলারি ভার্ব। এই যে নিড নট, এই নিড নট যখনই থাকবে তখনই বুঝবা যে এই নিডটা অক্সিলারি ভার্ব। এখানে গো হচ্ছে একটা মেইন ভার্ব। তাহলে এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে নিড হাই। আশা করি তোমরা নিড কখন অক্সিলারি ভার্ব আর কখন মেইন ভার্ব সেটা চিনতে পেরেছো। তাহলে প্রথম রুল আমাদের কি? ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে আমরা ট্যাগ কোয়েশ্চেনের প্রথম স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব খুঁজে বের করব। অক্সিলারি ভার্ব am, is, are, was, were, have, has এগুলো। যদি আমরা এই ভার্বগুলো না খুঁজে পাই তাহলে আমরা ডু, ডাজ বা ডিড এই তিনটির সাহায্য নিব। আর যদি আমরা অক্সিলারি ভার্ব পেয়ে যাই তাহলে সেগুলোই আমরা বসিয়ে দেব। তারপরে দেখব সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে না বোধক। আর যদি সেন্টেন্সটি না বোধক হয় ট্যাগ কোয়েশ্চেন হবে হ্যাঁ বোধক। এখন না বোধক বাক্যের যে নট রয়েছে এই নটটা কিন্তু আমাদের শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। নটের কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে। এখন নটের শর্ট ফর্ম ট্যাগ কোয়েশ্চেনে অবশ্যই ব্যবহার কেন করতে হবে? এইটার সমাধান এইটার সহজ উত্তর হলো ট্যাগ কোয়েশ্চেনটাকে বিবেচনা করা হয় স্পোকেন ইংলিশের এটা রূপ হিসেবে। স্পোকেন ইংলিশে এটি বেশি ব্যবহৃত হয়। এইটি মূলত লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় না তেমন বললেই চলে। স্পোকেন ইংলিশ যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে শর্ট ফর্ম
বেশি অভ্যস্ত, শর্ট ফর্ম বেশি ব্যবহার করি। উদাহরণস্বরূপ কাউকে যদি আমরা তার নাম জিজ্ঞেস করি তাহলে আমরা সাধারণত তাকে বলি যে, "হোয়াটস ইউর নেম?" এই যে হোয়াটস বললাম, "হোয়াট ইজ ইউর নেম?" এটা না বলে হোয়াটস ইউর নেম বলি। এইটা আমরা যে শর্ট ফর্মটা বলি স্পোকেন এ, এটার কারণেই ট্যাগ কোয়েশ্চেন এ শর্ট ফর্ম ব্যবহার করতে হয়। কারণ এটি হচ্ছে স্পোকেন ইংলিশের একটি রূপ। এখন এই ট্যাগ কোয়েশ্চেন এ এই ৩ টি নিয়মের বাইরে এখন যেগুলো বাক্যে দেখা গেল নট রয়েছে সেগুলো তো আমরা সহজেই চিনতে পারবো। এই ৩ টি নিয়মের বাইরে কিছু এক্সেপশনাল নিয়ম রয়েছে সেগুলো মূলত বোর্ড পরীক্ষায় আসে। তাহলে এক্সেপশন এর মধ্যে কি? কোনো সেন্টেন্সে যদি সেলডম, হার্ডলি এই শব্দগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে না বোধক হিসেবে বিবেচনা করতে হবে। এই সেন্টেন্সে আমরা দেখি হি সেলডম কামস হিয়ার, মানে সে এখানে আসে না বললেই চলে, কদাচিৎ আসে। তাহলে হিসাব অনুসারে এখানে ডাজেন্ট হি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হলো না কারণ হচ্ছে সেলডম থাকার কারণে এইটি নেগেটিভ হিসেবে গণ্য হবে। তারপরে হি ক্যান হার্ডলি রিড, সে পড়তে পারে না বললেই চলে, মানে পড়তেই পারে না। এই যে হার্ডলি শব্দটি থাকার কারণে এখানে এটি হচ্ছে নেগেটিভ অর্থ দিচ্ছে। যার কারণে এখানে অক্সিলারি ভার্ব ক্যান, তারপরে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন হি বসে গেছে। তাহলে এক্সেপশন ২ টা মনে রাখতে হবে। আর কিছু নিয়ম রয়েছে আরেকটি, সেটি হলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ট্যাগ কোয়েশ্চেনে এভরিবডি, এভরিওয়ান, নান, নোবডি এগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে সেগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয়। যেমন এভরিওয়ান লাইকস হিম, এখানে হওয়ার কথা ছিল ডাজন্ট হি, কারণ এভরিওয়ানটা এখানে সিঙ্গেল হিসেবে গণনা করা হয়, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে হলো না, এখানে এভরিওয়ান এর পরিবর্তে দে ব্যবহার হয়। এই কারণে যেহেতু এটি হ্যাঁবোধক বাক্য সেহেতু এখানে ডোন্ট দে। তাহলে এভরিওয়ান, এভরিবডি থাকলেই আমরা সেখানে সেই প্রশ্নটার উত্তর ডোন্ট দে দিয়ে করতে পারি। এইটা বোর্ড পরীক্ষায় আসে। যে সমস্ত বাক্যে নান বা নোবডি আছে সেই বাক্যগুলোকে না বোধক হিসেবে বিবেচনা করা হয় এবং সেগুলোর ট্যাগ কোয়েশ্চেন হ্যাঁ বোধক হয় এবং নোবডি নানের পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট প্রোনাউন দে ব্যবহার হয়। তাহলে এক্সেপশন আমরা দেখলাম সেলডম, হার্ডলি যদি থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা না বোধক হিসেবে বিবেচনা করব। সেই বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, নান, নোবডি এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন আমরা দে ব্যবহার করব এগুলোর পরিবর্তে। এখন আমরা দেখব এর বাইরে যে ট্যাগ কোয়েশ্চেন আসে সেগুলো হচ্ছে লেটাস। এই লেটাস দিয়ে যদি আসে তো লেটাস এর শর্ট ফর্ম হচ্ছে লেটস, আর এইটার ট্যাগ কোয়েশ্চেন হবে শ্যাল উই। কোনো বাক্যে যদি আমরা দেখি যে লেটাস আছে তাহলে আমরা চোখ বন্ধ করে ওইটার ট্যাগ কোয়েশ্চেন শ্যাল উই বসায় দিব। এরপরে আরেকটি ব্যতিক্রম হচ্ছে যদি লেট হিম থাকে, এই আস এর পরিবর্তে লেট হিম, হার, দেম কিংবা কোনো থার্ড পারসন যদি বুঝায় কিংবা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেইটার ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ, ওন্ট ইউ ২ টাই উত্তর হবে। অ্যাফার্মেটিভও হবে, নেগেটিভও হবে। উদাহরণ হিসেবে দেখি লেটস ইট লাঞ্চ, এখানে যেহেতু লেটস আছে চোখ বন্ধ করে শ্যাল উই। লেট হিম গো দেয়ার, উইল ইউ, ওন্ট ইউ ২ টাই হবে। তাকে যেতে দাও। ডু ইট, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটার উত্তর উইল ইউ, ওন্ট ইউ ২ টাই হবে ট্যাগ কোয়েশ্চেন। তো এই গেল হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সকল নিয়ম এক্সেপশন সহ। তো এখন আমরা চলে যাই, আমরা যে শুরুতে বোর্ড প্রশ্নটি দেখেছিলাম সেটি এখন আমরা সমাধান করব। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, তাহলে এখানে যেহেতু মেইন ভার্ব হচ্ছে হ্যাঙ্কার তাহলে এখানে ডু বা ডাজ দেব, তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট লিমিট টেন্স তাহলে এটা নেব হচ্ছে ডু। যেহেতু এখানে মেনি পিপলটা এখানে সাবজেক্ট তাহলে এখানে এর পরিবর্তে হবে দে, ট্যাগ কোয়েশ্চেন। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ বসাই দিলাম। তারপরে যেহেতু নেগেটিভ আছে সেহেতু এখানে নট লাগবে না, সাবজেক্ট হিসেবে মানির পরিবর্তে প্রোনাউন ইট। তারপরে বাক্য লেটাস অলওয়েজ, লেটাস থাকলে আর দেখার দরকার নাই, শ্যাল উই। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, এই যে হার্ডলি শব্দটি আছে এই কারণে এখানে
ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। হার্ডলি শব্দটিকে নেগেটিভ বিবেচনা হয়। তাহলে এটার উত্তর কি হবে? মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। টাকা সুখ আনতে পারে না বললেই চলে। পারে না। তাহলে ক্যান ইট। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তাহলে শুড আছে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব। তাহলে শুড সাবজেক্ট উই হয়ে গেল। এখন আমরা এই প্রশ্নগুলো দেখব। থ্যাংক ইউ। এটি হচ্ছে একটা এক্সেপশন। এই থ্যাংক ইউ এর উত্তর হয় হচ্ছে ডোন্ট উই অথবা ডোন্ট আই। এটা কেন হলো ডোন্ট উই, ডোন্ট আই? থ্যাংক ইউ এই বাক্যের মধ্যে মূলত কি আছে? থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এই তোমাকে ধন্যবাদটা কে দেয়? সাধারণত আমি দেই। এখানে আই অথবা উই লুকিয়ে আছে। যে আই অথবা উই লুকিয়ে আছে, আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দেই অথবা আমরা তোমাকে ধন্যবাদ দেই। এজন্য এখানে বসলো ডোন্ট উই বা ডোন্ট আই। তারপরে আই নিড নট গো দেয়ার, যেটা আমি বলেছিলাম আগেই, নিডটা অক্সিলারি হিসাবে। তাহলে এখানে নিডটা অক্সিলারি, তাহলে এখানে আমরা উত্তর দিব নিড আই। তারপরে আই ডু নট নিড টু গো দেয়ার, এটি হচ্ছে নিড হচ্ছে মেইন ভার্ব, এখানে উপরেরটি হচ্ছে নিড অক্সিলারি ভার্ব। তাহলে আই ডু নট নিড টু গো দেয়ার। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলো দেখি? লিখে দিচ্ছি। তাহলে ডু, যেহেতু এখানে ডু নট আছে তাহলে ডু, তারপরে সাবজেক্ট আই, অ্যাফার্মেটিভ। এই গেল হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা সহ নিয়ম। তাহলে যদি আমরা সম্পূর্ণ শুরু থেকে যদি একটু সামারি করি, ট্যাগ কোয়েশ্চেন শুরুতে যখন আমরা দেখব প্রশ্নটি দেখে আমরা বের করব যে প্রশ্নটি হ্যাঁ বোধক আছে না না বোধক আছে। তার আগে আমরা বের করব যে প্রশ্নটিতে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব আমরা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটি বসিয়ে দেব। যদি অক্সিলারি ভার্ব না পাই তাহলে সেক্ষেত্রে আমরা ডু, ডাজ বা ডিড এই ৩ টি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পারসন অনুযায়ী ডু বা ডাজ ব্যবহার করব। তারপরে মেইন স্টেটমেন্টটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে পরে ট্যাগ কোয়েশ্চেনটি না বোধক হবে। মেইন স্টেটমেন্ট যদি না বোধক হয় পরে ট্যাগ কোয়েশ্চেনটি হ্যাঁ বোধক হবে। এখন এই না বোধক হ্যাঁ বোধক বোঝার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোকে বিবেচনা করা হয় না বোধক হিসেবে। তার মধ্যে একটা সেল্ডম, আরেকটা হচ্ছে হার্ডলি। এই সেল্ডম এবং হার্ডলি যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যটিকে আমরা নেগেটিভ হিসেবে বিবেচনা করব। এখন অক্সিলারি ভার্ব লেখার ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। এম এর অক্সিলারি কন্ট্রাক্টেড ফর্ম যেটা সেটা হলো আরেন্ট, উইল এর উন্ট এবং হচ্ছে নিড এর নিডন্ট। এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে কোনো বাক্যে যদি লেটস থাকে তাহলে চোখ বন্ধ করে আমরা শ্যাল উই বসিয়ে দেব। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এটা খুবই সহজ, এটা কিছুই দেখা লাগবে না। উইল ইউ অথবা ওন্ট ইউ, অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই দেয়া যাবে। তারপরে যদি কোনো বাক্যে এভরিবডি, এভরিওয়ান, নান বা নোবডি থাকে তাহলে সেগুলোর পরিবর্তে প্রোনাউনে ট্যাগ কোয়েশ্চেনে দে ব্যবহার করতে হবে। তো এই ছিল ট্যাগ কোয়েশ্চেনের সম্পূর্ণ ক্লাস। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।